In this video, we are going to discuss some of the important one-liner question from history of Old English literature. Old English literature থেকে আমরা বেশ কতগুলো ওয়ান লাইনার কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই এটা ইন্টারভিউর জন্য এবং অন্যান্য এক্সামের জন্য অবশ্যই সহায়তা পাবে। শুরু করা যাক। প্রথম কোশ্চেন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? অ্যান্সার, জিওফ্রে চসার। জিওফ্রে চসার ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। নেক্সট কোশ্চেন, which is the earliest surviving epic in English? Earliest surviving epic? Answer, Beowulf. Beowulf is the earliest surviving epic in English. এর আগে হয়তো এরকম এপিক কিন্তু রচনা করা হয়নি যেটা সার্ভাইভড অবস্থায় পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, Beowulf belongs to which dialect of Old English? Answer, ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট। আমরা জানি এখানে অনেকগুলো ডায়ালেক্ট ছিল, তো বিউলফ কিন্তু ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্টে বিলং করে। নেক্সট, হু ইজ দ্য হিরো অফ বিউলফ? বিউলফে আমরা হিরো হিসাবে কাকে দেখতে পাবো? অ্যান্সার, বিউলফ। বিউলফকেই আমরা বিউলফ এপিকের হিরো হিসাবে দেখতে পাবো। এ গ্রেটেস্ট ওয়ারিয়ার, অ্যাপোজিশন করে লেখা আছে। নেক্সট, হু ইজ দ্য মনস্টার ইন বিউলফ? বিউলফে আমরা কাকে মনস্টার হিসাবে পাবো? অ্যান্সার, গ্রেন্ডেল। গ্রেন্ডেলকে আমরা মনস্টার হিসাবে পাবো। নেক্সট, হু কিল্ড গ্রেন্ডেলস মাদার? গ্রেন্ডেলের মাকে কে হত্যা করে? অ্যান্সার, বিউলফ। এটা বিউলফের রেসপন্সিবিলিটি ছিল গ্রেন্ডেলের মাকে হত্যা করা। নেক্সট কোশ্চেন, হু রোট এক্লেজিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল? তো কে এটা কিন্তু লিখেছিল? এক্লেজিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল এটা কে লিখেছিল? অ্যান্সার, ভেনারেবল বেড। ভেনারেবল বেড বলে একজন ব্যক্তি, সে কিন্তু ইক্লেজিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল এইটা লিখেছিল। এটা একটা ওয়ার্ক অফ আর্ট এবং দ্য ভেনারেবল বিড কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, তো তৎকালীন সময়ের যে বিখ্যাত ব্যক্তি তার জন্যই দ্য আর্টিকেলটা যুক্ত হয়েছে। এরপরে, বিড ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। তো ইংলিশ হিস্ট্রির যে ফাদার বলা হয় বেডকে ইংলিশ হিস্ট্রির ফাদার বলা হয়, কারণ তিনি অনেক পুরানো যুগের মানুষ এবং তার যুগের তার চাইতেও পুরানো জিনিসগুলোকে তিনি তার লেখনীর মাধ্যমে সংক্ষিপ্ত করেছেন আমাদের জন্য, সেই জন্য তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ হিস্ট্রি, বেডকে। ঠিক আছে, তো তিনি কি লিখেছিলেন? ইক্লেজিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল। নেক্সট, হু কম্পোজড দ্য ড্রিম অফ রুড? ড্রিম অফ রুড কে কম্পোজ করেন? অ্যান্সার, পসিবলি সাইনেউলফ বা কাইনেউলফ বা সিনউলফ, তোমরা যাই উচ্চারণ করো না কেন বানানটা এরকম হবে, CYNEWULF। তবে এটা অ্যানোনাইমাস ধরা হয় কখনো কখনো, কারণ কোনো ক্রিটিক্সদের মতে দ্য ড্রিমস অফ দ্য রুট এর লেখকের পরিচয় পাওয়া যায় না, তবে পসিবলি সাইনেউলফ, আমরা এটাকে অ্যান্সার হিসাবে ধরে নেব। হুইচ ইজ কনসিডার্ড দ্য আর্লিয়েস্ট খ্রিশ্চান পোয়েম ইন ইংলিশ? অ্যান্সার, কিডমন হিম। কিডমন হিম হচ্ছে, এটাকে বলা হয় খ্রিশ্চান পোয়েম, আর্লিয়েস্ট খ্রিশ্চান পোয়েম। তো ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাকসন পিরিয়ড তো সেই 500 শতাব্দীর ঘটনা, মানে 5ম শতাব্দীর ঘটনা। 466 বা এই ধরনের 450-এর এজের কাছাকাছি থেকে শুরু করে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা দেখব যে বেশিরভাগই খ্রিশ্চান রিলিজিয়াস সম্পর্কে একটু লেখা হয়েছে, তার উপর জোর দেওয়া হয়েছে জিসাস খ্রিস্টের জন্মের পরবর্তী অংশগুলো এবং পূর্ববর্তী অংশগুলো। নেক্সট কোশ্চেন, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট ইংলিশ রিলিজিয়াস পোয়েট? তো ফার্স্ট ইংলিশ রিলিজিয়াস পোয়েট আমরা কাকে বলবো? অ্যান্সার, কিডমনকেই আমরা বলবো। বানানটা একটু দেখে নেবে, CAEDMON। কিডমনকেই আমরা ইংলিশ রিলিজিয়াস পোয়েট, প্রথম ইংলিশ রিলিজিয়াস পোয়েট হিসাবে আমরা কিডমনকে স্থান দেবো আমাদের ইন্টারভিউ বোর্ড অথবা যে কোনো পরীক্ষায়। কিডমন হচ্ছে ইংলিশ রিলিজিয়াস পোয়েট। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন থিম অফ ড্রিম অফ দ্য রুট? এই যে আমরা মেন থিম আমরা পাবো ড্রিম অফ দ্য রুট, এটার মেন থিম হচ্ছে ক্রুসিফিকশন অফ খ্রিস্ট। জিসাস খ্রিস্টের যে ক্রুসিফিকশন তার উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে, ড্রিম অফ দ্য রুট। নেক্সট, হু ইজ সাইনেউলফ? এই যে সাইনেউলফ বা কাইনেউলফ, এটা কে অ্যাকচুয়ালি? দ্য ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট। ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট হচ্ছে সাইনেউলফ। নেক্সট, হুইচ পোয়েমস আর অ্যাট্রিবিউটেড টু সাইনেউলফ? তো সাইনেউলফের জন্য কোন কবিতাগুলোকে অ্যাট্রিবিউটেড করা হয়? কোন কবিতাগুলোকে? অ্যান্সার, এলেনে, জুলিয়ানা, খ্রিস্টু, দ্য ফেটস অফ অ্যাপোস্টেল, এই সমস্ত কবিতাগুলো কিন্তু সাইনেউলফ লিখেছে বলে ধরা হয়। ঠিক আছে, তো এলেনে, জুলিয়ানা, খ্রিস্ট, টু, ফেটস অ্যান্ড অ্যাপোস্টেল সমস্ত এই কবিতাগুলো কিন্তু রিলিজিয়াস কবিতা। ঠিক আছে, সাইনেউলফ কিন্তু লিখেছেন এই কবিতাগুলো।
সব কিন্তু জিসাস খ্রিস্টের বা এই যে ওয়েলিনি, তারপরে ফেটস অফ অ্যাপোস্টেল মানে ভাগ্য, এই বিষয়গুলো কিন্তু সমস্ত খ্রিশ্চান যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন অনুসারে কিন্তু সাইনে ওল্প লিখেছেন। সাইনে ওল্পের কবিতাগুলো হলো এলেনি, জুলিয়ানা, খ্রিস্টু এবং ফেটস অফ দ্য অ্যাপোস্টেল। নেক্সট, হুইচ পোয়েম সেলিব্রেটস দ্য ব্যাটেল অফ ব্রুনানবার্গ? তো ব্যাটেল অফ ব্রুনানবার্গ এইটাই মানে কোন কবিতায় আমরা দেখতে পাই? তো কবিতাটার নাম হচ্ছে দ্য ব্যাটেল অফ ব্রুনানবার্গ, রাইট? তো এখানে ইন্টারভিউয়ার চোখে দেওয়ার জন্য কিন্তু চমক দেওয়ার জন্য এটা কিন্তু কোশ্চেনটা করে। তো যারা জানে তারা বলে দেবে নিশ্চিতভাবেই যে দ্য ব্যাটেল অফ ব্রুনানবার্গ, মানে কোশ্চেনের মধ্যেই অ্যান্সারটা কিন্তু লুকিয়ে আছে। নেক্সট, হুইচ পোয়েম রেকর্ডস দ্য ব্যাটেল অফ ম্যালডোন 1991 AD? ঠিক আছে, তা কোন কবিতা রেকর্ড করে দ্য ব্যাটেল অফ ম্যালডোন? তো এইখানেও তাই, কবিতাটার নাম হচ্ছে দ্য ব্যাটেল অফ ম্যালডোন। নেক্সট, হোয়াট ইজ অ্যাংলো সাকশন ক্রনিকল? অ্যাংলো সাকশন ক্রনিকল কী জিনিস? ঠিক আছে, তো এটা বলতেই পারে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এ হিস্টোরি রেকর্ড অফ আর্লি ইংলিশ হিস্টোরি। তো এটা একটা হিস্টোরিক্যাল রেকর্ড। আর্লি ইংলিশ হিস্টোরির যে হিস্টোরিক্যাল রেকর্ড সেটাকে আমরা বলবো অ্যাংলো সাকশন ক্রনিকল। ক্রনিকল মানে জেনারেলি এরকম যে একটা রেকর্ড, ঠিক আছে? তো হিস্টোরি রেকর্ড অফ আর্লি ইংলিশ হিস্টোরি, হিস্টোরিক্যাল রেকর্ড। নেক্সট আমরা দেখব হু অর্ডার্ড দ্য কম্পিলেশন অফ অ্যাংলো সাকশন ক্রনিকল। হু অর্ডার্ড? তো অ্যান্সার হবে কিং আলফ্রেড দ্য গ্রেট। কিং আলফ্রেড দ্য গ্রেট রাজা ছিলেন, তো তিনি কিন্তু অর্ডার করেছিলেন অ্যাংলো সাকশন ক্রনিকলের জন্য, কম্পিলেশনের জন্য। নেক্সট, কম্প্লাইনেশন। আচ্ছা, হু ওয়াজ আলফ্রেড দ্য গ্রেট? আলফ্রেড দ্য গ্রেট কে? অ্যান্সার কিং অফ ওয়েসেক্স, প্রমোটার অফ ইংলিশ লার্নিং। তো ওয়েসেক্সের রাজা, তৎকালীন সময়ে সাসেক্স, ওয়েসেক্স, এই কয়েকটা আর কি বিশেষ বিশেষ স্থান ছিল, এবং সেখানকার যে আলফ্রেড দ্য গ্রেট নামক যে রাজা ছিল, ঠিক আছে, তো তিনি কে ছিলেন? তো ওয়েসেক্সের যে রাজা আলফ্রেড দ্য গ্রেট। তো আমরা বলবো যে আলফ্রেড দ্য গ্রেট তৎকালীন সময়ের বিখ্যাত রাজা কোন অঞ্চলের ছিলেন? তো আমরা বলবো দ্য কিং অফ ওয়েসেক্স, প্রমোটার অফ ইংলিশ লার্নিং। তিনি ইংলিশ লার্নিংকে বেশি করে সাপোর্ট করেছিলেন, প্রমোট করেছিলেন, এবং তার জন্যই আমরা কিন্তু আজকের দিনে পৌঁছাতে পেরেছি। তার অনেক হাত আছে ওল্ড ইংলিশ পিরিয়ডের দিক থেকে, ঠিক আছে, তৎকালীন সময় থেকে, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে মিডল ইংলিশ পিরিয়ড, এবং তারপর থেকে আমাদের যে মডার্ন ইংলিশ পিরিয়ড আমরা বর্তমানে উপভোগ করতে পারছি, সেগুলো তার হাত ধরে একটু একটু করে এগিয়ে যাওয়া আর কি। হোয়াট ইজ ওল্ড ইংলিশ অলসো নোন অ্যাজ? ওল্ড ইংলিশকে কী নামে অভিহিত করা হয়? তো অ্যান্সার হবে অ্যাংলো সাকশন। ওল্ড ইংলিশকে অ্যাংলো সাকশন পিরিয়ড হিসাবেও আমরা অভিহিত হতে পারি, আমরা সবাই জানি। নেক্সট, হোয়াট আর দ্য 4 মেন ডায়ালেক্টস অফ ওল্ড ইংলিশ? তো যে ডায়ালেক্টগুলো প্রচলিত ওল্ড ইংলিশে, সে ডায়ালেক্টগুলো কী কী? তো অ্যান্সার হবে নর্দাম্ব্রিয়ান, মার্সিয়ান এবং কেন্টিস, আর আছে ওয়েস্ট সাকশন। এইগুলো হলো ডায়ালেক্টস, এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। নর্দাম্ব্রিয়ান, মার্সিয়ান, কেন্টিস এবং ওয়েস্ট সাকশন ভীষণ ইম্পর্টেন্ট। 4টে ডায়ালেক্ট ওল্ড ইংলিশে ছিল, ওল্ড ইংলিশ পিরিয়ডে 4টা ডায়ালেক্ট ছিল, মুখস্থ রাখতে হবে, নর্দাম্ব্রিয়ান, মার্সিয়ান, কেন্টিস এবং ওয়েস্ট সাকশন। এরপরে আমরা দেখব হুইচ ডায়ালেক্টস বিকেম দ্য ডোমিনেন্ট ইন ওল্ড ইংলিশ লিটারেচার। তো ওল্ড ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কোন ডায়ালেক্টটা কিন্তু ডোমিনেট করেছিল কোন ডায়ালেক্টটা? তো ওয়েস্ট সাকশন, যেটা সবকার শেষে উল্লিখিত, সেই ওয়েস্ট সাকশনটা কিন্তু ওল্ড ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে ভীষণভাবে আমাদের সাপোর্ট করে। আর ইংলিশ, আমরা আজকের দিনে ইংলিশে পৌঁছাতে গেলে সে তৎকালীন সময়ে যে কেল্টিক্স পিরিয়ড ছিল না, তো সেখানে তখন থেকে আজকের দিনে ইংলিশ পৌঁছাতে গেলে এই ওয়েস্ট সাকশন ডায়ালেক্টের বিশাল ভূমিকা ছিল। এরপরে হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং ইংলিশ পোয়েম? কিডমন্ডস হিম, এই যে একটা হিম বলে একটা কবিতা আছে, সেটা হচ্ছে ওল্ডেস্ট সার্ভাইভিং ইংলিশ পোয়েম, এটা মনে রাখতে হবে। হু ইজ দ্য ফার্স্ট নেমড ইংলিশ পোয়েট? তো কিডমন্ডকেই আমরা প্রথম ইংলিশ পোয়েট হিসাবে দেখব, ঠিক আছে, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার কে? তো অ্যান্সার হচ্ছে ওয়ান্ডারার কী জিনিস? এটা হচ্ছে ওল্ড ইংলিশ এলিজি। তো বর্তমানে আমরা অনেক এলিজি পড়েছি মডার্ন পিরিয়ডে এসে, ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে। তো ওল্ড ইংলিশ পিরিয়ডের যে এলিজি, সেটার নাম বলো ওয়ান্ডারার, ঠিক আছে। দ্য ওয়ান্ডারার হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা এলিজি। এরপরে হোয়াট ইজ দ্য সিফেরার কী জিনিস? অ্যান ওল্ড ইংলিশ এলিজি অ্যাবাউট এক্সাইল অ্যান্ড ফেথ। ওল্ড ইংলিশ এলিজি অ্যাবাউট এক্সাইল অ্যান্ড ফেথ, এটা কিন্তু সিফেরার। তাহলে সিফেরার যদি প্রশ্ন করে তাহলে কী বলতে হবে? ওল্ড ইংলিশ এলিজি এটা। তো আমরা এর আগের একটা এলিজি পেলাম দ্য ওয়ান্ডারার, এবং অন্য আর একটা এলিজি পেলাম দ্য সিফেরার, মনে রাখতে হবে, অ্যাবাউট এক্সাইল অ্যান্ড ফেথ। নেক্সট, হোয়াট টাইপ অফ পোয়েট্রি ইজ দ্য ওয়াইফস লেমেন্ট? আমরা আরও একটা ওয়ার্ক পাই দ্য ওয়াইফস লেমেন্ট ওল্ড ইংলিশ পিরিয়ডের, এটা হচ্ছে ওল্ড ইংলিশ এলিজি, এটাও একটা ওল্ড ইংলিশ এলিজি।
দ্য ওয়াইফ অফ লেমেন্ট, দ্য ওয়াইফস লেমেন্ট। নেক্সট, হু প্রিজার্ভ মোস্ট ওল্ড ইংলিশ পোয়েট্রি। তো কোন ব্যক্তি সবচেয়ে বেশি, কারা সবচেয়ে বেশি ওল্ড ইংলিশ পোয়েট্রিকে প্রিজার্ভ করে রেখেছিল, কাদের হাত ধরে আমরা আজকে ওল্ড ইংলিশ পিরিয়ডের কবিতাগুলো পড়তে পাই? তো অ্যান্সার হলো মংস ইন মনাস্ট্রিজ। মংস ইন মনাস্ট্রিজ, এই মনাস্ট্রিজে যে মংসগুলো ছিল, সন্ন্যাসীগুলো, তারা কিন্তু প্রিজার্ভ করে রেখেছিল। ঠিক আছে, তো আমরা যদি বর্তমান আমাদের জ্ঞান নিয়ে ওল্ড ইংলিশ পিরিয়ডের যে কবিতাগুলো পড়তে যাই, তাহলে আমরা কিন্তু পড়তে পারবো না। ঠিক আছে, ওয়েল ডিকশনারি বা ওল্ড ইংলিশ ডিকশনারি ছাড়া বা টিচারের সাহায্য ছাড়া, কারণ সেই ইংলিশগুলো কিন্তু বর্তমান ইংলিশের মতো ছিল না। তো অনেক ইংলিশ কিন্তু পাল্টেছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে ইমপ্রুভড হয়েছে, দিয়ে তারপরে কিনা আজকের ইংলিশে পরিণত হয়েছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৎকালীন সময়ে ল্যাটিন, নরম্যান্ডি, ফ্রেঞ্চ ভাষার ভীষণভাবে প্রভাব ছিল, ইনফ্লুয়েন্স ছিল, সেগুলো আলাদা রকমের ইংলিশ ছিল। তার জন্য সেগুলো এখন বর্তমানে আমাদের এই নলেজ দিয়ে পড়া যাবে না। এরপরে আছে হোয়াট স্ক্রিপ্ট ওয়াজ ইউজড ফর ওল্ড ইংলিশ। তো ওল্ড ইংলিশের জন্য কি স্ক্রিপ্ট ইউজ করা যেতে পারে? অ্যান্সার রুনিক অ্যান্ড লেটার ল্যাটিন স্ক্রিপ্ট। তো রুনিক প্রথমে, এরপরে ল্যাটিন স্ক্রিপ্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, হয়েছিল। এরপরে তাহলে মনে রাখবে রুনিক এবং পরবর্তীকালে ল্যাটিন স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, হোয়াট স্ক্রিপ্ট ওয়াজ ইউজ ফর ওল্ড ইংলিশ। ওল্ড ইংলিশের জন্য কোন স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছিল? রুনিক স্ক্রিপ্ট এবং পরবর্তীকালে ল্যাটিন স্ক্রিপ্ট। এরপরে হোয়াট ইজ দ্য এক্সেটার বুক। এক্সেটার বুক বলতে কি বোঝানো হয়? এ 10th century ম্যানুস্ক্রিপ্ট অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। তো 10ম শতকের প্রথম ভাগে আমরা একটা ম্যানুস্ক্রিপ্ট পাই, হাতে লেখা স্ক্রিপ্ট পাই, এবং সেটাকে আমরা বলবো দ্য এক্সটেরার বুক। সেটা কিন্তু আবার তো সেটাকে আমরা ওল্ড ইংলিশ পোয়েট্রি হিসাবেই কিন্তু ক্যারি করব, কারণ ওল্ড ইংলিশ পিরিয়ডের যে ব্যাপ্তি সেটা হচ্ছে 1000 সাল পর্যন্ত কিন্তু। ঠিক আছে, 1066 খ্রিস্টাব্দ। নেক্সট, নেম এ রিডেল কালেকশন ইন ওল্ড ইংলিশ। তো রিডেল কালেকশনের নাম কি? এক্সটেটার বুক রিডেলস, এটা হচ্ছে একটা রিডেলস। ওকে, এলিজি আমরা পরপর 3টা পেলাম। ঠিক আছে, সিফেরার, ওয়ান্ডারার এবং কি আর একটা জানো, সিফেরার, ওয়ান্ডারার এবং দ্য ওয়াইফস লেমেন্ট। এই 3টে আমরা কি পেলাম জানো? এলিজি পেলাম। আর এটা কি? রিডেল বুক। ওকে, রিডেল বুক। তাহলে নেম এ রিডেল বুক কালেকশন ইন ওল্ড ইংলিশ। তো অ্যান্সার হবে এক্সেটার বুক রিডেলস। এরপরে হোয়াট ইজ উইডসিথ। উইডসিথ আবার কী জিনিস? তো অ্যান্সার অ্যান ওল্ড ইংলিশ হিরোইক পোয়েম অ্যাবাউট এ স্কোফ। তো ওল্ড ইংলিশ একটা হিরোইক পোয়েম আমরা বর্তমানে অনেক পড়েছি। ঠিক আছে, তো যুদ্ধের বীরত্বের গাঁথা, কিন্তু তৎকালীন সময়ে উইডসিথ বলে একটা কী ছিল? ওল্ড ইংলিশ হিরোইক পোয়েম ছিল। তা এটা কিন্তু মনে রাখতে হবে। যদি বলে যে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েমের নাম, তখন তো উইডসিথ বলা হয়। তা এডিথ সিটোয়েলসের যে ম্যাগাজিন, সে ম্যাগাজিনে কিন্তু আমাদের ওই SLST সিলেবাসের যে স্ট্রেঞ্জ মিটিং, এটা কিন্তু প্রকাশিত হয়েছিল, এডিথ সিটওয়েল। আর এখানে কি নাম জানো? উইডসিথ। এইটা কিন্তু একটা ওল্ড ইংলিশ হিরোইক পোয়েম। নেক্সট, হোয়াট ইজ ডিওর। ডিওর কী জিনিস? দ্য অ্যান্সার দ্য ওল্ড ইংলিশ পোয়েম অফ লেমেন্টেশন। ওল্ড ইংলিশ পোয়েম অফ লেমেন্টেশনের একটা পোয়েম হচ্ছে ডিওর, রাইট? তাহলে ডিওর কী জিনিস? অ্যান ওল্ড ইংলিশ পোয়েম অফ লেমেন্টেশন, এটা মনে রাখতে হবে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফোনিক্স। ফোনিক্স কি? এটা হচ্ছে একটা অ্যালিগোরিক্যাল ওল্ড ইংলিশ পোয়েম, রাইট? অ্যালিগোরিক্যাল ওল্ড ইংলিশ পোয়েম। ঠিক আছে, তাহলে ফোনিক্স মানে কি জিনিস? হলো অ্যালিগোরিক্যাল ওল্ড ইংলিশ পোয়েম। এরপরে আমরা দেখব হোয়াট ইজ অ্যান্ড্রিয়াস আবার কী জিনিস? তো এটা বলবো একটা ওল্ড ইংলিশ পোয়েম অ্যাট্রিবিউটেড টু সাইনিউলফ। তো এটাও একটা ওল্ড ইংলিশ পোয়েট্রি। বলা হয় যে সাইনিউলফ লিখেছেন, অ্যান্ড্রিয়াস সাইনিউলফ লিখেছে, ওটা বলা হয়। তো সাইনিউলফের যে কোনো লেখায় কিন্তু আমরা অ্যানোনাইমাস টাইপের ধরে নিতে পারি, কোনো ক্রিটিক্স মনে করে যে এটা সাইনিউলফই লিখেছেন। এরপরে আমরা দেখব হোয়াট ইজ জুলিয়ানা, এ পোয়েম বাই সাইনিউলফ অ্যাবাউট এ খ্রিশ্চান মার্টার শহীদ এর ব্যাপারে জুলিয়ানা কিন্তু প্রচলিত। তো ঠিক আছে, তাহলে জুলিয়ানার থিম কি? খ্রিশ্চান মার্টার হচ্ছে জুলিয়ানার যে একটা থিম, এটা কিন্তু সাইনিউলফ লিখেছিলেন। এর নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ খ্রিস্ট সেকেন্ড কি? এটা হচ্ছে একটা রিলিজিয়াস পোয়েম বাই সাইনিউলফ। হোয়াট ইজ এলিনি কি? তো অ্যান্সার হবে এ পোয়েম বাই সাইনিউলফ অ্যাবাউট সেন্ট হেলেনা ফাইন্ডিং দ্য ক্রস। নেক্সট, হোয়াট ইজ দ্য ফেট অফ অ্যাপোস্টেল কি? এ পোয়েম বাই সাইনিউলফ। নেক্সট, হোয়াট ইজ জুডিথ কি? অ্যান ওল্ড ইংলিশ পোয়েম অ্যাবাউট বিবলিক্যাল জুডিথ। জুডিথ বলে একটা বিখ্যাত চরিত্র ছিল। ঠিক আছে, সেই চরিত্রকে কেন্দ্র করে ওল্ড ইংলিশ পোয়েম লেখা হয়েছে, এটার নাম জুডিথ। নেক্সট, হোয়াট ইজ জেনেসিস এ অ্যান্ড বি? এই জেনেসিসটা কি? অ্যাকচুয়ালি বিবলিক্যাল পোয়েমস ইন ওল্ড ইংলিশ পোয়েট্রি।
আমরা জানি যে ওল্ড ইংলিশ পিরিয়ডকে অনেকগুলো ভাগ করা হয় অথবা এরকম হতে পারে যে খ্রিশ্চান যে থিম সেগুলোকে অনেকগুলো ভাগ করা হয়। তাদের মধ্যে যে জেনেসিস আছে, ঠিক আছে, বিবলিক্যাল যে জেনেসিস পর্ব সেটা হচ্ছে আডাম অ্যান্ড ইভ যে জন্মগ্রহণ করেছিল ওই হেভেনে এবং তারপরে তাদের পৃথিবীতে নেমে আসা, এই সমস্ত কাণ্ড কিন্তু বুক অফ জেনেসিসে লেখা আছে বাইবেলে, রাইট। এরপরে হোয়াট ইজ এক্সোডাস কি জিনিস জানতে হবে, অ্যান ওল্ড ইংলিশ বিবলিক্যাল পোয়েম। এই এক্সোডাসও একটা বিবলিক্যাল পোয়েম। এক্সোডাসে আমরা দেখতে পাবো যে এই পৃথিবীতে একটা সময় ছিল যে ফেরাউনের আধিপত্য এবং তারপরে মোজেস এবং তৎকালীন সময়ে ফেরাউনরা কীভাবে সমুদ্রের জলে ডুবে মারা গেল, মোজেস জিতে গেল এবং মোজেসের সঙ্গে সকলে একত্বর বন্ধন এবং গডকে কৃতজ্ঞতা জানানোর কথাগুলো সব এক্সোডাসে আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ড্যানিয়েল কি, এটা হচ্ছে অ্যান ওল্ড ইংলিশ বিবলিক্যাল পোয়েম। এটাও একটা ওল্ড ইংলিশ বিবলিক্যাল পোয়েম। ড্যানিয়েল বলতে একটা প্রফেটের নাম, ঠিক আছে। আমাদের যে স্রষ্টা তিনি অনেক প্রফেট পাঠিয়েছিলেন এই পৃথিবীর মানুষকে ভালো করার জন্য, যেন তারা ওজনে কম না দেয়, মাপে কম না দেয়, যেন তারা একে অপরকে না মারে এবং একে অপরকে হত্যা না করে এবং সকলে ভালোভাবে থাকে, গরিব মানুষকে সাহায্য করে এবং সকলকে সমানভাবে দেখতে, এই বিষয়গুলো কিন্তু প্রেরণ করার জন্য গড কিন্তু উপর থেকে প্রফেটদেরকে পাঠাতেন, ঠিক আছে। তো এই ড্যানিয়েল ছিল একজন বিখ্যাত প্রফেট এবং ড্যানিয়েলের যে গাঁথা সেটাকে বিবলিক্যাল পোয়েম বলা হয়। নেক্সট হোয়াট ইজ খ্রিস্ট অ্যান্ড সাটানকে ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েম। দ্য খ্রিস্ট অ্যান্ড সাটান বলে একটা পোয়েম আছে, রিলিজিয়াস পোয়েম, এটা ওল্ড ইংলিশের একটা পোয়েম। নেক্সট হু ইজ কিং আলফ্রেড নোন অ্যাজ ইন লিটারেচার। কিং আলফ্রেড লিটারেচারে আমরা কী হিসাবে চিনি? দ্য ফার্স্ট ট্রান্সলেটর অফ ল্যাটিন টেক্সট ইন্টু ইংলিশ। তিনি ল্যাটিনগুলোকে ইংলিশে ট্রান্সফার করেন। এই কিং আলফ্রেড আমরা আগে জেনেছি তিনি অনেক বেশি সাপোর্টার ছিলেন এবং তার জন্যই আমরা আজকে ইংলিশের এত ভালো ভালো কাব্য সাহিত্য আমরা উপভোগ করতে পারছি ওল্ড ইংলিশের তরফ থেকে। এরপরে হচ্ছে হোয়াট ডিড আলফ্রেড ট্রান্সলেট। আলফ্রেড কী কী জিনিস ট্রান্সলেট করেছিলেন এই জিনিসগুলো দেখে নেওয়া যাক। তো তিনি কী কী জিনিস ট্রান্সলেট করেছিলেন? বোয়েথিয়াস, গ্রেগরিস প্যাস্টোরাল কেয়ার, ওরোসিয়াস এবং বেড, এই জিনিসগুলো তিনি কিন্তু ট্রান্সলেট করেছিলেন এবং তার জন্যই আমরা এইগুলো কিন্তু ইংলিশ ট্রান্সলেশন হিসাবে আমরা পাচ্ছি এখন, ঠিক আছে। এগুলো সমস্ত কিন্তু ল্যাটিন ভাষা লেখা ছিল। তো তিনি কিন্তু বোয়েথিয়াস, গ্রেগরিস প্যাস্টোরাল কেয়ার্স, ওরোসিয়াস আর বেড, এই বেড হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ধরতে পারে। নেক্সট হু ইজ আলফ্রিক কে? তো অ্যান্সার হচ্ছে অ্যান ওল্ড ইংলিশ প্রোজ রাইটার্স অফ হোমিলিস, ওল্ড ইংলিশ প্রোজ রাইটার অফ হোমিলিস, ঠিক আছে। এই আলফ্রিক কে একটা প্রোজ রাইটার। আমরা এতক্ষণ দেখলাম যে পোয়েম, শুধু রিলিজিয়াস পোয়েম, এপিক পোয়েম, এই জিনিসগুলো দেখলাম। তো এবার আমরা দেখি প্রোজ রাইটার কে ছিলেন ওল্ড ইংলিশে। তখন তোমাকে বলতে হবে আলফ্রিক হচ্ছেন প্রোজ রাইটার, ওকে। নেক্সট হু ইজ উলফস্টান কে? দ্য অ্যান্সার অ্যান ওল্ড ইংলিশ প্রোজ রাইটার। তো এই যে আলফ্রিকের মতন উলফস্টানও কিন্তু ওল্ড ইংলিশ প্রোজ রাইটার, ফেমাস অফ সার্মোলোপি অ্যান্ড অ্যাংলোস। সার্মোলোপি আর অ্যাংলোস নামক যে প্রোজ আছে তিনি কিন্তু লিখেছিলেন। আর আগেরটা কি দেখলাম? অ্যালফ্রিক কি লিখেছিলেন? হোমিলিস নামক যে প্রোজ সেটা কিন্তু অ্যালফ্রিক লিখেছিলেন। আর এইখানে আমরা দেখতে পেলাম যে লুপি অ্যান্ড অ্যাংলোস, সার্মোলোপি অ্যান্ড অ্যাংলোস, এই দুটো প্রোজ কিন্তু কে লিখেছিলেন? উলফস্টান লিখেছিলেন। এরপরে আমরা দেখব হোয়াট ইজ সার্মোলোপি অ্যান্ড অ্যাংলোস। তো আমরা দেখতে পেলাম যে এগুলো হচ্ছে প্রোজ। তো এই প্রোজগুলো কে লিখেছিলেন? উলফস্টান। কিন্তু বলছে যে এগুলো কি? এ হোমিলি বাই উলফস্টান এগেনস্ট ভাইকিং ইনভেশন, রাইট। এরপরে হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। ওল্ড ইংলিশ পোয়েট্রির যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের নাম কি? অ্যালিটারেটিভ ভার্স হচ্ছে এটার ল্যাঙ্গুয়েজ, ওল্ড ইংলিশ পোয়েট্রি ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা দেখব হোয়াট ইজ দ্য মেন পোয়েটিক ডিভাইস আমরা কি পাই ওল্ড ইংলিশ পোয়েট্রির। তো ওল্ড ইংলিশ পোয়েট্রিতে যে সমস্ত কবিতাগুলো লেখা হয়েছে তো সেখানে আমরা বেশি পরিমাণে অ্যালিটারেশন দেখতে পাবো ডিভাইস হিসাবে। সেখানে অন্য মেটাফোর, সিমিলি, হাইপারবোল এগুলো চাইতে সবচেয়ে বেশি করে আমরা অ্যালিটারেশন দেখতে পাবো, ঠিক আছে। এরপরে হোয়াট ইজ এ কেনিং কি জিনিস? এ কম্পাউন্ড মেটাফোরিক্যাল এক্সপ্রেশন ইন ওল্ড ইংলিশ পোয়েট্রি। তো মেটাফোরকে আগেকার দিনে কেনিং বলা হতো। তো সেই ওল্ড ইংলিশ পিরিয়ডে মেটাফোরকে কেনিং বলা হতো। এ কম্পাউন্ড মেটাফোরিক্যাল এক্সপ্রেশন, তোমাকে যদি বলে কেনিং কি, তোমার ওল্ড ইংলিশ মেটাফোর বললে হবে না, এই কম্পাউন্ড মেটাফোরিক্যাল এক্সপ্রেশন বলতে হবে ওল্ড ইংলিশের, কম্পাউন্ড মেটাফোরিক্যাল এক্সপ্রেশন। এরপরে গিভ অ্যান এক্সাম্পল অফ কেনিংয়ের একটা উদাহরণ যদি বলা হয় এটা একটা ডিভাইস, তখন তোমাকে বলতে হবে হোয়েল রোড মানে কি? যে পথে তিমি মাছরা যায়। তো অ্যান্সার হচ্ছে সিকে হোয়েল রোড বলা হয়েছে, অনেকটা পেরিফ্রেসিসের মতো। নেক্সট হোয়াট ইজ এ স্কফ কি জিনিস? তো অ্যান্সার হবে স্কফ ইজ অ্যাংলো সাকসন পোয়েট,
তো স্কপ হচ্ছে একটা অ্যাংলো সাকশন পোয়েটের নাম। এরপরে আমরা দেখতে পাবো কোশ্চেন, হোয়াট ইজ মিড হল ইন বিউলফ? বিউলফে মিড হল কী জিনিস? তো এটা হচ্ছে হিরোট হল অফ কিং রদগার। তো কিং রদগার বলে একটা বিখ্যাত রাজা ছিলেন, তো তার যে বড় একটা রুম ছিল এবং সেই রুমটার নাম হচ্ছে হিরোট। তো সেই রুমটাকে মিড হল বলা হয়। বিউলফ যদি তোমরা কখনো সিনেমা দেখে থাকো তাহলে সেখানে দেখতে পাবে একটা বিশাল বড় হল আছে এবং সেখানে বিভিন্ন মানুষ একসঙ্গে 100-200 মানুষ কিন্তু কাজকর্ম করছে, এক একজন এক এক রকম কিছু করছে। তো এত বড় ঘর, এই ঘরটাকে কি বলা হয়? হিওরট বলা হয়, হল অফ কিং রদগার। নেক্সট, হোয়াট ইজ ওয়াইড ইন ওল্ড ইংলিশ? তো ওল্ড ইংলিশের ওয়াইড এটা কি? তো ফেট অর ডেস্টিনি, যে ভাগ্যের নিয়তির যে পরিহাস, সেইটাকেই বলা হয় ওয়াইড। ওকে, নেক্সট, হোয়াট ইজ কমিটাটাস কি জিনিস? এ বন্ড বিটুইন লর্ড অ্যান্ড থেন্স। এ বন্ড বিটুইন লর্ড অ্যান্ড থেন্সকে বলা হয় কমিটাটাস কি জিনিস? এ বন্ড বিটুইন লর্ড অ্যান্ড থেন্স। লর্ডের সঙ্গে থেন্সের যে যোগাযোগ সেটাকে বলা হয় কমিটাটাস। এরপরে হু ইজ রদগারকে ড্যানিশ কিং অফ বিউলফ। তা বিউলফের মধ্যে যে ড্যানিশ কিং আছে একজন, সেই কিংটার নাম, সেই রাজাটার নাম হচ্ছে রদগার। এরপরে হু ইজ ইগলাভকে? তো বিউলফসের লয়াল ওয়ারিয়ার, বিউলফের যে লয়াল ওয়ারিয়ার তাকে ইগলাভ বলা হয়। নেক্সট, হু কিলস বিউলফকে কে হত্যা করে? তো অ্যান্সার হবে এ ড্রাগন। এই বিউলফ নামক এপিকে আমরা যে বিউলফ হিরোকে দেখতে পাবো, সেই হিরোকে কে হত্যা করে? তো অ্যান্সার হবে ড্রাগন, একটা ড্রাগন কিন্তু হত্যা করে। এরপরে হোয়াট ইজ বিউলফস ফাইনাল উইশ? বিউলফের যে ফাইনাল উইশ ছিল, জীবনের অন্তিম ইচ্ছা, সেটা হচ্ছে বেরিয়াল মাউন্ট বাই দ্য সি। তো সমুদ্রের পাশে যে বেরিয়াল মাউন্ট আছে ওইখানে তার নিজের সমাধিস্থ করাটাই ছিল বিউলফের ফাইনাল উইশ। তা হোয়াট ইজ দ্য বিউলফস ফাইনাল উইশ? অ্যান্সার এ বেরিয়াল মাউন্ট বাই দ্য সি। নেক্সট, হোয়াট ভ্যালুস আর রিফ্লেক্টেড ইন বিউলফ? বিউলফে কোন ভ্যালু, কোন মূল্যবোধ আমরা দেখতে পাই যে বিউলফের কাব্যগ্রন্থে আমরা দেখতে পাই? তো এটা হবে একটা হিরোইক পোয়েট্রি। তো এখানে আমরা হিরোইজম দেখতে পাবো, লয়ালিটি দেখতে পাবো, ফেট এবং খ্রিশ্চান ফেথ দেখতে পাবো। আমরা ভাগ্য, নিয়তি এবং যে খ্রিস্টীয় ধর্মবিশ্বাস অনুযায়ী যে বিশ্বাস, সেটাকে আমরা দেখতে পাবো, হিরোইজম, লয়ালিটি, ফেট অ্যান্ড খ্রিশ্চান ফেথ। এরপরে হোয়াট ইজ দ্য নোয়েল কোডেক্স এটা কি জিনিস? তো অ্যান্সার হবে দ্য ম্যানুস্ক্রিপ্ট কন্টেনিং বিউলফ। তো বিউলফের মধ্যে যে ম্যানুস্ক্রিপ্ট আছে সেইটাই আমরা দেখতে পাবো যে হোয়াট ইজ নোয়েল কোডেক্স, এটা হচ্ছে দ্য ম্যানুস্ক্রিপ্ট। তো পরীক্ষা যদি পড়ে যে নোয়েল কোডেক্স কি জিনিস, তখন তোমাকে বলতে হবে যে দ্য ম্যানুস্ক্রিপ্ট কন্টেনিং বিউলফ। তো বিউলফের মধ্য দিয়ে যে ম্যানুস্ক্রিপ্ট বা হাতের লেখা আছে, সেই হাতের লেখাটাকে কিন্তু কোডেক্স বলা হয় বা নোয়েল কোডেক্স বলা হয়। এরপরে হোয়াট ইজ দ্য কটন ভেটেলিয়াস AXV ম্যানুস্ক্রিপ্ট? তখন বলতে হবে যে দ্য বিউলফ ম্যানুস্ক্রিপ্টে কিন্তু এই কথাটা বলা হয়, কটন ভেটেলিয়াস বলা হয়। বিউলফ যে ম্যানুস্ক্রিপ্টটা আছে, হাতের লেখার যে এপিক পোয়েট্রিটা যে হাতের লেখা আছে, সেটাকে বলা হয় কটন ভেটেলিয়াস। এরপরে হোয়াট ইজ দ্য এক্সটেরিয়র বুক ফেমাস ফর? এক্সটেরিয়র বুক কিসের জন্য ফেমাস আমাদের জন্য এক্সটেরিয়র বুকটা? তো রিলিজিয়াস অ্যান্ড সেকুলার পোয়েমস ইনক্লুডেড রিডলস। তো এক্সটেরিয়র বুকে অনেক রিডল আছে, অনেক ধাঁধা আছে। তো সেই ধাঁধাগুলো আবশ্যিকভাবেই কিন্তু ভীষণ ফেমাস আমাদের জন্য। এরপরে হচ্ছে হোয়াট ইজ জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট কি? তো অ্যান্সার হবে এ ম্যানুস্ক্রিপ্ট অফ বিবলিক্যাল পোয়েমস। দ্য বিবলিক্যাল পোয়েমের যে ম্যানুস্ক্রিপ্ট তাকে বলা হয় জুলিয়াস ম্যানুস্ক্রিপ্ট। এরপরে হোয়াট ইজ দ্য ভার্সেলি বুক কি জিনিস? ভার্সেলি বুক হচ্ছে এ ম্যানুস্ক্রিপ্ট অফ হোমিলিস অ্যান্ড পোয়েমস হচ্ছে ভার্সেলি বুক। এরপরে হোয়াট আর দ্য 4 মেজর ওল্ড ইংলিশ ম্যানুস্ক্রিপ্ট? যদি বলে যে 4টা ওল্ড ইংলিশ ম্যানুস্ক্রিপ্টের নাম বলো, তখন বলতে হবে এক্সটেরিয়র বুক, ভার্সেলি বুক, জুলিয়াস ম্যানুস্ক্রিপ্ট আর নোয়েল কোডেক্স, যেটা সম্পর্কে একটু আগে আলোচনা করলাম। তো অ্যান্সার এক্সটেরিয়র বুক, ভার্সেলি বুক, জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট এবং নোয়েল কোডেক্স। এরপরে আমরা দেখব হোয়াট সেঞ্চুরি ওয়াজ বিউলফ রিটেন? তো বিউলফকে কোন সেঞ্চুরিতে লেখা হয়? অ্যান্সার 18 থেকে 10th সেঞ্চুরির মধ্যে। এক্স্যাক্ট ডেট যদিও আমাদের জানা নাই, তবুও 18 থেকে 10th সেঞ্চুরির মধ্যে বিউলফকে কিন্তু পরিপূর্ণভাবে লেখা হয়। নেক্সট, হোয়াট ইজ হিরোইক পোয়েট্রি কি জিনিস? অ্যান্সার দ্য পোয়েট্রি অ্যাবাউট ওয়ারিয়ার্স অ্যান্ড ব্যাটেলস। তো ওয়ারিয়ার এবং যুদ্ধ এবং যোদ্ধাকেন্দ্রিক যে কবিতাগুলো, তাকে হিরোইক পোয়েট্রি বলা হয় তৎকালীন সময়ে। নেক্সট, হোয়াট ইজ এলিজিয়াক পোয়েট্রি কাকে বলে? পোয়েট্রি এক্সপ্রেসিং মর্নিং অর লস ফর দ্য লস অফ সাম ফেভারিট ফ্রেন্ড অর ওয়াইফ বা বিলাভেড, এই
তাদের মৃত্যুর জন্য বা ভীষণ জীবনে ক্ষতি হওয়ার জন্য যে কবিতা বা গাঁথাগুলোকে লেখা হয় তাদেরকে এলিজিয়াক পোয়েট্রি বলা হয়। তা এলিজিয়াক পোয়েট্রি রিফার্স টু দ্য পোয়েট্রি এক্সপ্রেসিং মর্নিং অর লস। এরপরে আছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ান্ডারার। ওয়ান্ডারার এই কবিতার থিম কি? তো অ্যান্সার হবে এক্সাইল অ্যান্ড সার্চ ফর উইজডম, নির্বাসন হওয়া এবং জ্ঞানের জন্য খোঁজা, জ্ঞানের জন্য অন্বেষণ করা, এটাই হচ্ছে এই ওয়ান্ডারার এটার থিম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ সি ফেরার। সি ফেরার এই কবিতার থিম কি? তো অ্যান্সার হবে আইসোলেশন অ্যান্ড ফেথ ইন গড, আইসোলেশন অ্যান্ড ফেথ ইন গড এটা হবে। তো গোটা ওল্ড ইংলিশ লিটারেচারকে কভার করা আছে মোটামুটিভাবে। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়াইফস লেমেন্ট। ওয়াইফস যে লেমেন্ট সেটার থিম কি? অ্যান্সার লোনলিনেস অ্যান্ড সেপারেশন, যে স্ত্রীর যে লেমেন্ট করছে এটা একটা এলিজিয়াক পোয়েম। তো এক্ষেত্রে লোনলিনেস এবং সেপারেশন মানে স্ত্রীর যে লোনলিনেস এবং যে সেপারেশনের যন্ত্রণা সেটা কিন্তু এখানে আছে, এটা একটা এলিজিয়াক পোয়েট্রি সিফেরারের মতোই। সিফেরারেরও কিন্তু আইসোলেশন, ফেথ ইন গড, ভগবানের প্রতি অত্যন্ত বিশ্বাস এবং তাদের মধ্যে পৃথকতা, এই বিষয়গুলো কিন্তু আছে। হোয়াট ইজ দ্য নৌমিক ভার্স। এখানে নৌমিক ভার্স ওল্ড ইংলিশ লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা কী জিনিস? ওল্ড ইংলিশ ভার্স উইথ ম্যাক্সিম অর প্রভাবস। ম্যাক্সিম মানে কী জিনিস? ম্যাক্সিম মানে হলো প্রিন্সিপাল বা নীতি, আমাদের জীবনে চলার পথে যে নীতিগুলো আমাদের পালন করতে হয়, যে নীতিগুলো আমাদেরকে ছেড়ে দিতে হয়, এই বিষয়গুলোকে ম্যাক্সিম বলা হয়। আর প্রভাব মানে সবাই জানো, প্রভাব মানে বিশেষ বিশেষ কথা, ডাকপুরুষের কথাগুলোকে প্রভাব বলা হয়। তা ওল্ড ইংলিশ ভার্স যদি আমরা পাই কোনো কবিতা, তো সেই কবিতায় যদি নীতিগত কোনো টাচ দেওয়া হয়, প্রভাব দেওয়া হয়, তাহলে সেগুলোকে কিন্তু নৌমিক্স ভার্স বলা হয়। নেক্সট, হোয়াট ইজ দ্য হাজব্যান্ডস মেসেজ। হাজব্যান্ডস মেসেজ কী জিনিস? তো এটা কিন্তু একটা ওল্ড ইংলিশ লাভ পোয়েম। তো যদি বলে যে ওল্ড ইংলিশের একটা লাভ পোয়েমের নাম বলো, তখন তোমাকে বলতে হবে দ্য হাজব্যান্ডস মেসেজ। দ্য হাজব্যান্ডস মেসেজ কিন্তু ওল্ড ইংলিশ লাভ পোয়েম। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য মেন ফিচার অফ ওল্ড ইংলিশ রিডলস। মেন ফিচার কি? ওল্ড ইংলিশ রিডলসের মেন ফিচার্স কি? এটা অ্যান্সার হবে মেটাফরিক্যাল অ্যান্ড প্লেফুল ডেসক্রিপশন। মেটাফরিক্যাল ডেসক্রিপশন আছে সেখানে, প্লেফুল মানে একদম গল্পের ছলে, কল্পনা রসিক, দারুণ হাস্যোচ্ছল ডেসক্রিপশন কিন্তু আমরা দেখতে পাবো রিডলে। এরপরে হোয়াট ইজ দ্য অ্যাংলো সাকসন হিরোইক কোড। অ্যাংলো সাকসন হিরোইক কোড কি? অ্যান্সার লয়ালিটি, ব্রেভারি, অনার, এগুলো হচ্ছে অ্যাংলো সাকসন হিরোইক কোড। এরপরে আমরা দেখব হু ইজ গ্রেন্ডেলস অ্যানসেস্টার। গ্রেন্ডেলের যে অ্যানসেস্টার ছিল তারা কারা? অ্যান্সার কেন ফ্রম বাইবেল থেকে যারা কেইন ছিল তারাই হচ্ছে গ্রেন্ডেলসের অ্যানসেস্টার, তারাই হচ্ছে গ্রেন্ডেলসের পূর্বপুরুষ। এরপরে যে রাক্ষস দৈত্য, ঠিক আছে। এরপরে হোয়াট ইজ দ্য ফেট অফ গ্রেন্ডেল। তো গ্রেন্ডেলের যে ফেট এটা কি হয়েছিল? তো বিউল্ফের হাতে মারা গিয়েছিল, ঠিক আছে, একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার গ্রেন্ডেল। এখানে কিন্তু বিউল্ফ গ্রেন্ডেলকে মেরেছিল। হু বিকামস কিং আফটার বিউল্ফের পরে রাজা কে হয়েছিল? বিউল্ফে যখন একটা ড্রাগন মেরে ফেললো, তো বিউল্ফ তো রাজা হয়েছিল, কিন্তু বিউল্ফের পরে রাজা কে হলো? তো অ্যান্সার উইগলাফ, WIGLAF, উইগলাফ ছিলেন বিউল্ফের পরে রাজা। এরপরে আমরা দেখব হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ থিন। তো থিনের ফাংশন কি? অ্যান্সার এ ওয়ারিয়ার সার্ভিং এ লর্ড। এ ওয়ারিয়ার সার্ভিং এ লর্ড, এটা হচ্ছে ফাংশন অফ এ থিন, ঠিক আছে, থিনের ফাংশন। এরপরে হোয়াট ইজ ফ্লাইটিং কি? অ্যান্সার বোস্টিং অর এক্সচেঞ্জ অফ ইনসাল্টস ইন পোয়েট্রি। বোস্টিং অর এক্সচেঞ্জ অফ ইনসাল্টস ইন পোয়েট্রি, এটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং ইংলিশ রিডল। ওল্ডেস্ট সার্ভাইভিং ইংলিশ রিডলসের নাম হচ্ছে এক্সটেরার বুক রিডল 1। যদি বলে যে ওল্ডেস্ট সবচেয়ে প্রাচীন সার্ভাইভিং ইংলিশ রিডলের নাম, তো যদি বলা হয় রিডলের নাম সবচেয়ে প্রাচীন, তো অ্যান্সার হবে এক্সটেরার বুক রিডল 1। নেক্সট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওরাল ট্র্যাডিশন ইন ওল্ড ইংলিশ। তো ওল্ড ইংলিশ পিরিয়ডের যে ওরাল ট্র্যাডিশন আছে না, সেইটার ইম্পর্টেন্স কী, সেটার গুরুত্ব কী? তো অ্যান্সার হবে পোয়েট্রি ওয়াজ রিসাইটেড ওরালি বিফোর বিং রিটেন। তো তৎকালীন সময়ে মৌখিকভাবে এই কবিতাগুলোকে এক লোক থেকে অন্য লোকের তরে প্রেরণ করা হতো, কাগজে লেখা হতো না। তখনকার সমাজের মানুষের ব্রেন এতটাই পোক্তা হতো যে তারা কিছু ভুলতো না, কবিতাগুলো তাদের মনে থাকতো, ঠিক আছে। তো পোয়েট্রি ওয়াজ রিসাইটেড, কবিতাগুলোকে রিসাইটেড করা হতো, শ্রুতির মতো রিসাইটেড করা হতো শুনে শুনে, এবং সেগুলো লোকের সঙ্গে শেয়ার করা হতো, আর লেখা হয়নি। তো এটাই হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ওরাল ট্র্যাডিশন। তৎকালীন সময়ে যে ওরাল ট্র্যাডিশন ছিল, এটাই ছিল ওরাল ট্র্যাডিশন। এরপরে হোয়াট ইজ দ্য মিটার অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। ওল্ড ইংলিশ পোয়েট্রির যে মিটার, সেই মিটারটা কি? 4 স্ট্রেসেস পার লাইন উইথ কেজুরা। তো কেজুরার সঙ্গে আমরা 4 স্ট্রেসেস পাবো ওল্ড ইংলিশ পোয়েট্রির মিটার, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4টা করে স্ট্রেস পাবো এবং একটা শেষে কেজুরা।
এরপরে দেখব হোয়াট ইজ দ্য রোল অফ খ্রিশ্চানিটি ইন ওল্ড ইংলিশ লিটারেচার। তো ওল্ড ইংলিশ লিটারেচারে খ্রিশ্চানিটির রোল আমরা কী পাবো? খ্রিশ্চানিটি যুক্ত আছে ওতপ্রোতভাবে ওল্ড ইংলিশের সঙ্গে। ইন্টিগ্রেশন অফ খ্রিশ্চান থিমস ইন্টু পেগান ট্র্যাডিশন। পেগান ট্র্যাডিশন যেমন আছে তেমনি খ্রিশ্চান থিমও আছে। তো তৎকালীন সময়ে মানুষ পেগান হয়ে গেছিলো, মানুষ প্রকৃতির সব জিনিস নিয়ে পূজা করতো। গ্রিক বা ল্যাটিনের আমরা বিভিন্ন থেকে পাই, বিভিন্ন অঙ্গ থেকে পাই, বিভিন্ন ওয়ার্ড থেকে পাই। ইলিয়াড, ওডিসি, দেবতাদের সঙ্গে যুদ্ধ, এগুলো সবই অলীক কল্পনা, এগুলো বাস্তব নয়, এগুলো সত্য নয়। সত্য তো এটাই যে গড এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন এবং বলেছেন পৃথিবীতে যাও, তোমরা তোমাদের নিজেদের মতো করে বাঁচো, অন্যায় কাজ করো না এবং আমাকে পূজা করো। শুধুমাত্র আমাকে পূজা করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অন্যথায় তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হতো না। সুতরাং তোমরা পৃথিবীতে গিয়ে আমাকেই পূজা করো। একটা নির্দিষ্ট সময় হবে, ডে অফ জাজমেন্ট, খ্রিশ্চানিটির নিয়ম অনুসারে ডে অফ জাজমেন্ট হবে এবং সেই ডে অফ জাজমেন্টে তোমাদেরকে সবাইকে তোমাদের মৃত দেহ থেকে উঠানো হবে। তোমরা যেমন করেই মারা গিয়েছো, জলে পড়ে মারা যাও, অথবা কোনো পশুতে খেয়ে নেক তোমাদের, অথবা তোমরা মাটির নিচেই থাকো, অথবা তোমাদেরকে আগুনে পুড়ে দেওয়া হোক। তো যে অবস্থাতেই মারা গেছে সবাইকে কিয়ামতের দিন অর্থাৎ ডে অফ জাজমেন্টের দিন একসঙ্গে তোলা হবে এবং বিচার পর্ব শুরু হবে। তোমরা পৃথিবীতে সেই সুদূর অতীতকাল থেকে এখনও পর্যন্ত এবং ডে অফ জাজমেন্ট পর্যন্ত, পৃথিবী ধ্বংস পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সবাইকে এক এক করে প্রশ্ন করা হবে এবং নিশ্চিতভাবেই ঈশ্বর বা গড হিসাব গ্রহণে প্রচণ্ড খুব দ্রুত হিসাব গ্রহণ করে। এটাই হচ্ছে খ্রিশ্চানিটির মেন থিম এবং এই মেন থিমের উপর ভিত্তি করে গড কিন্তু নিশ্চিতভাবেই আফটার লাইফে বিচার নেবেন। তো এই বিষয়টাকে পেগানের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে এই গোটা ওল্ড ইংলিশ পিরিয়ডটা কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। গোটা ওল্ড ইংলিশ পিরিয়ড কিন্তু পেগান এবং খ্রিশ্চান এই দুটো রিলিজিয়াস কমিউনিটি মিক্সড হয়েছে, মিঙ্গেলড হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ কিডমন্ডস হিম। কিডমন্ডের যে হিমগুলো আছে, যে ছোটো ছোটো গানগুলো, সেগুলোর সিগনিফিক্যান্স কী? অ্যান্সার, আর্লিয়েস্ট খ্রিশ্চান হিমস ইন ইংলিশ। এটাই হচ্ছে সিগনিফিক্যান্স অফ কিডমন্ডস হিম। এরপরে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বিডস ওয়ার্ক। তো বিড বা বিডেস ওয়ার্ক এটার ইম্পর্টেন্স কী? অ্যান্সার, ফার্স্ট হিস্ট্রি অফ ইংলিশ চার্চ অ্যান্ড পিপল। ফার্স্ট হিস্ট্রি অফ ইংলিশ চার্চের এবং ইংলিশ যে পিপল, এদের যে প্রথম ইতিহাস, সেই প্রথম ইতিহাস কিন্তু বিডেস ওয়ার্কে আমরা পাবো। তো বিড হচ্ছে এমন একজন যে তার যে ওয়ার্ক, তার যে লেখনীগুলো, সেই লেখনীগুলো থেকে আমরা ইংলিশ চার্চ এবং ইংলিশ পিপলের প্রথম ইতিহাস আমরা পাবো। নেক্সট, হু ইজ কিং ওফা ইন লিটারেচার। তো কিং ওফা লিটারেচারের দিক থেকে কেন গুরুত্বপূর্ণ? তো মেনশন ইন দ্য উইটসিতে কিন্তু মেনশন করা হয়েছে। এরপরের কোশ্চেন আর বেশি নাই। হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ ওল্ড ইংলিশ হোমিলিস। তো ওল্ড ইংলিশ হোমিলিসে মেন ফোকাস কী জিনিস আছে, কিসে আছে? খ্রিশ্চান টিচিং অ্যান্ড মোরাল লেসন। খ্রিশ্চান টিচিং আছে সেখানে, ঠিক আছে, গড এক ও অদ্বিতীয়, ঠিক আছে, এই বিষয়গুলো খ্রিশ্চান টিচিং আছে এবং মোরাল লেসন কিন্তু আমরা পাবো, নীতিগত কিছু প্রিন্সিপাল বা ম্যাক্সিম পাবো সেখানে। তা এগুলোই হচ্ছে মেন ফোকাস অফ ওল্ড ইংলিশ হোমিলিসে মেন ফোকাস। এরপরে হোয়াট ইজ বিউলফস ন্যাশনালিটি। বিউলফের যে ন্যাশনালিটি এইটা কি? অ্যান্সার, গিট। বিউলফের যে ন্যাশনালিটি সেটা হচ্ছে গিট ফ্রম সাউথার্ন সুইডেন থেকে নেওয়া। এই গিট হচ্ছে বিউলফস ন্যাশনালিটি। তাহলে বিউলফ কোন দেশের বিলং করে? তিনি ছিলেন গিট, GEAT, ঠিক আছে। আমরা বলি না আমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান, তো তেমনি বিউলফের ন্যাশনালিটি কি? গিট। এরপরে হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি অফ ওল্ড ইংলিশ। তো ওল্ড ইংলিশ কোন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিতে বিলং করে? তো অ্যান্সার হবে জার্মানিক ব্রাঞ্চ অফ ইন্দো ইউরোপিয়ান। তো ভীষণভাবে মনে রাখবে, ওল্ড ইংলিশ পিরিয়ডের সঙ্গে আমরা জার্মানিক ব্রাঞ্চের সম্পর্ক দেখতে পাবো, ঠিক আছে। তো জার্মানিক ব্রাঞ্চ অফ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি থেকে এই ওল্ড ইংলিশ পিরিয়ডটা বিলং করে, ঠিক আছে। ওল্ড ইংলিশ পিরিয়ডে যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা বিলং করে। এরপরে আছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ল্যাটিন ইন ওল্ড ইংলিশ পিরিয়ড। তো ওল্ড ইংলিশ পিরিয়ডে ল্যাটিনের কী সিগনিফিক্যান্স আমরা পাবো? অ্যান্সার, ল্যাঙ্গুয়েজ অফ চার্চ অ্যান্ড স্কলারশিপ। তা এই ল্যাটিন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ চার্চ অ্যান্ড স্কলারশিপ। তো স্কলারশিপ এবং চার্চের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ল্যাটিনে কিন্তু করা হয়েছিল। এরপরে আর মাত্র 3টে কোশ্চেন। হোয়াট ইজ দ্য রোল অফ মনাস্ট্রিস কি? তো সেন্টার্স অফ লার্নিং অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট প্রিজার্ভেশনে কাজ করেছিল মনাস্ট্রিসরা, ঠিক আছে। তো
মনাস্ট্রিজ বলতে সেই মংস অফ মনাস্ট্রিজ। তো তারা কী করেছিল, সেন্টার্স অফ লার্নিং অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট প্রিজার্ভেশনের কাজ করেছিল। চার্চে আগেকার দিনের ওল্ড ইংলিশ পিরিয়ডে যে কবিতা বা গাঁথা সেগুলো কিন্তু চার্চে প্রিজার্ভ করে রেখেছিল কারা, মনাস্ট্রিজরা। ঠিক আছে, ওদের রোল ছিল এরকম যে ওরা প্রিজার্ভ করেছিল। কত ঝড় ঝঞ্ঝা বাদল, তারপরে তোমার বন্যা এসেছিল, তো তারা কিন্তু এই ওল্ড ইংলিশের গাঁথাগুলো প্রিজার্ভ করে রেখেছিল। এগুলো এখনও কিন্তু মিউজিয়ামে পাওয়া যায়। এরপরে হোয়াট এন্ডেড দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ড ধ্বংস হয়ে যায়, ওল্ড ইংলিশ পিরিয়ডটা শেষ হয়ে যায় এবং নতুন একটা পিরিয়ড শুরু হয়, মিডল ইংলিশ পিরিয়ড শুরু হয়। তা কোন জিনিসটা কিন্তু ওল্ড ইংলিশ পিরিয়ডের শেষ বা শেষ সূচনা বলে মনে করা হয়? তো অ্যান্সার হবে নরম্যান কনকোয়েস্ট। 1066 খ্রিস্টাব্দে যখন নরম্যানরা কনকোয়েস্ট করলো ল্যান্ডটা, তখনই কিন্তু ওল্ড ইংলিশ পিরিয়ডটা ধ্বংস হলো এবং তারপরে একটা নতুন যুগের সূচনা হলো, এরকমটা মনে করা হয়। ঠিক আছে, নেক্সট, হোয়াট রিপ্লেসড দ্য ওল্ড ইংলিশ আফটার 1066? এরপরে মিডল ইংলিশ পিরিয়ড চলে এলো। এরকমভাবে আমরা নোট দিতেই থাকবো। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এবং পাশে থাকবে। আর এই চ্যানেলে কিন্তু আপার প্রাইমারি স্কুলের কিছুদিন পরে নোট দেওয়া হবে। ওকে।